আমার মনে আমার পরাণ জেঠুর কথা মনে পড়ছে, সরি বলছি, আমি পরাণ জেঠু বলছি, জানিস তো আমাকে একজন বলেছে নাটক ফাটক কেমন হয়, তুমি কি বললে, বললাম তোমার বাবা ফাবা ভালো আছে তো, লাইক পরাণ জেঠু, হ্যাঁ বাবা ফাবা ঠিক আছে তো। মানে সত্যি যদি বলি যে টাকা পয়সার কি অবস্থা, না হাসবে সবাই যে কি করে ফেস্টিভ্যাল মানে সাহস করছে করার। কিন্তু দ্য থিং ইজ যে এই বছর এই প্রত্যেকটা ছেলে মেয়ে বলেছে যে বাবুয়াদি নান্দিকারের ফেস্টিভ্যাল কিন্তু শুধু নান্দিকারের নয়, এটা আমাদের, তো সেই জন্যে একদিনও কমাবে না, 10 দিন করবে এবং আমরা সকলে আছি। তো এইটা মানে আমি একটা নান্দিকারের, আমার বাবা একটা জমি পেয়েছিলেন ফার্স্টওয়াইল সরকার থেকে, সেখানে আমরা একটা, আমি সপ্তর্ষি শুভদীপ আমরা সকলে মিলে একটা ইনস্টিটিউট বানিয়েছি ওখানে। এবং যখন আমি ইনস্টিটিউটটা বানাচ্ছিলাম আমি আই ওয়াজ প্রেয়িং টু গড যে এই জায়গাটা যেন প্রত্যেকের হয়, মানে এটা শুধুমাত্র নান্দিকারের আমাদের কুক্ষিগত জায়গা না, এই জায়গাটাতে কিন্তু সবাই এসে যারা যারা থিয়েটার প্র্যাকটিস করতে চাইবে, যে প্যাশন থাকবে যার, তার যেন কখনো এটা মনে হয় না যে আমার কোনো যাবার জায়গা নেই বা আমাকে কেউ ভাগিয়ে দিতে পারে। তো জন্মাসিনি তখন বোধহয়, হ্যাঁ না 1984, you were not born, 1984 I was 10 years old. শো মাস্ট গো অন। হ্যাঁ, সো জানতে পারি প্রত্যেক বছর এই যে থিমগুলো সিলেক্ট করা হয়, এর পেছনে কি কোনো পার্টিকুলার কারণ থাকে গোটা বছরের ইভেন্ট নিয়ে বা কোনো ইস্যু নিয়ে, বা এবছরের যা থিম শো মাস্ট গো অন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড সিলেক্টিং দিস পার্টিকুলার থিম? দ্য রিজন ইজ যে প্রত্যেক বছর কোনো না কোনো কারণ থাকেই, সেটা আরও আমার মনে হয় যে কোভিডের পর থেকে ওটা আরও বেশি দরকারি হয়ে উঠেছে। কারণ কোভিডের সময় একটা সাংঘাতিক সময় গেছিলো when all the halls were running empty. I always believed that people are going to come back, আরও বেশি আসবে লোকেরা, বিকজ মানুষ একা তো বাঁচতে পারে না, এভরিবডি নিডস কন্ট্যাক্ট ইউনো, অ্যান্ড থিয়েটারে ধরো থিয়েটারে এসে সুন্দর করে সেজে গুজে আসা, এসে একটা মানুষের সাথে কথা বলা, পিপল ক্রেভ ফর দিস, এটা কিন্তু এটা ইজ ভেরি, অ্যান্ড স্পেশালি বাঙালিরা ভীষণ গল্প করতে ভালোবাসে, একসাথে থাকতে ভালোবাসে। তো আমি জানতাম যে দে আর গোইং টু কাম ব্যাক, কিন্তু কোভিডের সময় একটা সাংঘাতিক সময় গেছিলো অ্যান্ড উই লস্ট আ লট অফ পিপল। তারপরে পর গত বছর উই লস্ট আ লট অফ পিপল অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর নান্দিকার, সেটা হচ্ছেন রতন থিয়াম। রতন থিয়াম ইজ সামবডি যার কোলে কোলে আমি বড় হয়েছি, যিনি আমার বাড়িতে এসে মাটিতে বিছানা পেতে শুয়ে থাকতেন, আমার মা তাকে লুচি তরকারি ভেজে দিত আর রতন কাকা সেটা খেয়ে শো করতে যেত। তো রতন কাকার চলে যাওয়াটা ইজ আ হিউজ, মানে ইটস আ পার্ট অফ মাই চাইল্ডহুড গোয়িং অ্যাওয়ে আর কি। তার আগে মা, কিছুদিন আগে ভদ্রা মাসি, সো মেনি পিপল ইউনো, আস্তে 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 যাচ্ছে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা থিয়েটার কি এখনো হয়, থিয়েটারে এই যে বড় বড় গ্রেটস যারা ছিল এখন কারা থিয়েটার করছে, অনেকে হয়তো মনে করেন যে থিয়েটার বোধহয়, আমি জাস্ট বলতে চাই যে থিয়েটার হয় এবং মানে ধুমধাম করে হয় আর কি। মানে এই বছর এত মানুষ চলে যাবেন মানে কালের নিয়মেই, কিন্তু এখনো এত ছেলে মেয়ে এবং সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তারা যেরকম থিয়েটার করছে, থিয়েটার হলে এসে বুঝতে পারবেন যে থিয়েটারে ভিড় হয় কি হয় না। এই যে মানুষ জিজ্ঞেস করেন যে এখনো কি স্টলওয়ার্ডসরা রয়েছেন, এখনো সেই সব প্রবাদ প্রতিম মানুষজন রয়েছেন, থিয়েটার হয়, এটা কি কোথাও মনে হয় যে যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাকি এন্টারটেইনমেন্ট বা আর্ট প্রচার পায় বা প্রচার করা হয়, মার্কেটিং, দ্য ওয়ার্ড মার্কেটিং, এটা কি থিয়েটারের ক্ষেত্রে এখনো হয় না, বা কোথাও কি কোনো ইউনো একটা পিউরিটান ব্যাপার আছে যে না থিয়েটার নিয়ে মার্কেটিং করার কিছু নেই, ইটস আ ভেরি ইমেন্সলি, আমি কি বলবো, রেসপেক্টেড আর্ট, যেটাকে নিয়ে সেইভাবে মার্কেটিং করার দরকার নেই, এটা আমিও বলবো, ওটা ওর বলার পরে আমিও বলবো। আমার মনে হয় মার্কেটিং এর প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যে কোনো পপুলার শব্দটা, যে এখন বহু প্রচলিত একটি শব্দ, যে পপুলার কোনটা, ভালো আর পপুলারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এবার প্রথমেই যেটা আমার মনে হয়, সেটা সোহিনী কি বলবে আমি জানি না, সেটা হচ্ছে যে থিয়েটার যে ফর্মটা সেটাকে ক্যামেরাবন্দি করার এর আগে অনেকগুলো প্রয়াস হয়েছে, চেষ্টা হয়েছে, এখনও হচ্ছে। ওয়ান থিয়েটার বলে মনে হয় এখন একটি প্ল্যাটফর্ম এসেছে, তারা করছেন। তো আমার মনে হয় এই ফর্মটার যে অথেন্টিসিটিটা সেটা চলে যাবে তুমি যদি এটাকে ক্যামেরাবন্দি করো। তার কারণ হচ্ছে থিয়েটারে কিন্তু এমন একটা জিনিস যেখানে কিন্তু মানুষ বিশ্বাস করেন যেটা রিয়েল নয় সেটাকেও।
আজকে যখন আমি ক্যামেরা দেখাচ্ছি আমাকে এই টেবিল চেয়ারগুলো রিয়েল লাগছে, কিন্তু স্টেজে কিন্তু মাধবী নাটকে একটা ছোট্ট রস্ট্রাম আমি বিশ্বাস করেছি যে ওটাই রাজপ্রাসাদ, ওটাই জঙ্গল, ওটাই পর মুহূর্তে একটা যোগ্য কেন্দ্র হয়ে উঠছে। এবং একজন 20 বছরের লোক কিন্তু 60 বছরের রোল প্লেটা করছে, মানুষ কিন্তু এই বিশ্বাসটা করেন। এবং এটা কিন্তু একটা গণ্ডির মধ্যে আমরা করছি, একটা 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 ঢাকা জায়গার মধ্যে, একটা অডিটোরিয়ামে। এবার সেখানে কিছু অভিনেতা নিশ্চয়ই ব্যক্তিগতভাবে প্রচার করতে পারেন, কিন্তু আর্ট ফর্মটা তার জন্য কষ্ট করে মানুষকে আসতে হবে। মানে শুধুমাত্র আমি বাড়িতে বসে, ওটাই এটার মজা। হ্যাঁ মানে বাড়িতে বসে, এই যে ধরো আমরা অনেক ইজি হয়ে গেছে যে যেটা সৈনী বললো, লকডাউনের পর থেকে কিন্তু আমরা যে ওয়েব সিরিজের কথা এত বলছি, সব সময় যে ওয়েব সিরিজগুলো আমরা প্রচণ্ড ভালোবাসছি বলে দেখছি সেটা নয়, ওটা দেখা আমার জন্য ইজি। আমি যে হলে যাব, হলে কি আমার টাকা খরচা হবে, আমাকে ড্রেস করে যেতে হবে, তো এই পুরো প্রসেসটার জন্য কিন্তু একটা এফার্ট দিতে হবে। সেরকমই থিয়েটারের জন্য মানুষকে সত্যি একটা এফার্ট দিতে হয়, এবং সেই যারা এই এফার্টটা দেন তারা কিন্তু মনে করেন যে না, এই আর্ট ফর্মটা বেশ ভালো লাগছে, এটা অন্য কিছু, কারণ সত্যি এটা ডিরেক্ট কানেকশন। তো আমার মনে হয় তো মার্কেটিংটা হয়তো যেটুকুন কম বা হতে পারে, যারা দেখার তারা দেখেন, আর নতুন মানুষেরা আরও আসছেন, কারণ কলকাতায় কিন্তু থিয়েটার দলের সংখ্যা বহু বেড়েছে, মানে পরিসংখ্যান বলছে, এবং বহু অভিনেতা বেড়েছে যারা বর্তমান সময় থিয়েটার করছে। আমি এটা নিয়ে আমার এইটাতেই আমার অ্যাড করার কথা, মানে চাই আমি করতে, সেটা হচ্ছে যে দেখো, এই যে পপুলার করবে কারা, অডিয়েন্স তো করবেনই, তাছাড়াও যাদের যাদের ধরো আছে মিডিয়া, যদি খানিকটা নিজে থেকে এসে যদি মনে করে, যেন এখন কিন্তু প্রচুর ছেলে মেয়ে তারা কিন্তু থিয়েটার থেকে গিয়ে সিনেমা বা ওয়েব সিরিজ বা টেলিভিশনে অভিনয় করছে, তাদের কিন্তু একটা ভালো থিয়েটারের মানে অভিজ্ঞতা রয়েছে। তার মানে এখান থেকেই তো দিস ইজ দ্য বার্থ প্লেস অফ সাচ এ লট অফ ইয়াং ট্যালেন্ট। তো এইটাকেও যদি খানিকটা মিডিয়া কাভারেজও হয়, যদি এইগুলো, এটা আমাদের সাহায্য হয়। এবং এই যে যাদের কাছে কিছু টাকা পয়সা আছে, তারা যদি স্পন্সরশিপ নিজে থেকে এসে যদি মনে করেন যে থিয়েটার নামক জিনিসটাকে বাঁচালে সোসাইটির ভালো হতে পারে, আমাদের ছেলে মেয়েদের শেখার একটা জায়গা হতে পারে, তাহলে নিজে থেকে যদি কেউ এসে পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। কারণ প্রত্যেক বছর আমাকে, আমার বাবাকে তার আগে বহু বছর, এবং আমি যবে থেকে এটা করেছি, প্রত্যেক বছর হাতে বাটি নিয়ে বেরোতে হয় যে আমাকে 2 পয়সা দেবেন, এবং প্রচুর কথার পর অনেক সময় ইট ফিজলস আউট। হ্যাঁ, তো তখন প্রত্যেক বছর একটা ডিফিট হয়, আবার মনে হয় যে না, আমি করব এটা। মানে তো এইটাই আমার বলার কথা, যে যদি ঠিকভাবে সবাই এটাকে দেখে একটা, যদি আমরা কথা বলতে পারি যে কিভাবে এটাকে প্রমোশন হতে পারে, তাহলে কিন্তু দিস হ্যাজ huge possibilities in terms of content, in terms of actors, in terms of so many, in terms of therapy. বুঝতে পেরেছো? In terms of সেটা খুব, therapy, in হ্যাঁ। the sense যে you actually live people you're sitting with and talking to. বুঝতে পেরেছো? তো এইটাই। So what inspired Nandika to start a national level theatre festival, and how has the vision evolved over the decades? It's quite a big question, মানে হ্যাঁ। অনেক কিছু হয়তো এর মধ্যে, but in short if you can just tell. নান্দিকার ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল 1984-তে বাবা শুরু করেছিলেন। বাবার সারা ভারতবর্ষে যে সমস্ত থিয়েটার বন্ধুরা ছিলেন তাদের সঙ্গে, সেইটা নান্দিকারের আবার 25 ইয়ার্স ছিল। তো হি স্টার্টেড ইট, যে একটা বেশ সবাই মিলে আমরা এখানে করব। তখন সারা ভারতবর্ষের থিয়েটার গ্রেটস কলকাতায় আসতেন, যেমন রতন কাকা, বিবি কারান, জব্বর পটেল, হাবিব তানভীর, যত বড় বড় নাম সবাই, শ্রীরাম লাগু, আমল পালেকার, তারা সবাই এসে এখানে পারফরমেন্স করতে, এবং ওটা হই হই রই রই কাণ্ড। কারণ কলকাতা শহরে এই যে সারা ভারতবর্ষে যে থিয়েটার হয়, সেইটা কিন্তু নান্দিকার এনে দেখিয়েছিল, তার ফলে অনেকের ইন্টারেস্ট হয়েছিল থিয়েটার। এবার ওভার দি ইয়ার্স যেটা হয়েছে, যখন আমি এখন যেটা দেখতে পাই, সেটা হচ্ছে যে প্রথম কথা, সারা ভারতবর্ষে ওই থিয়েটারের দলগুলো আর নেই, ওই মানুষগুলোও আর নেই। অনেক জায়গায় থিয়েটার খুব কঠিন বলে অনেক দলই উঠে গেছে, দলগুলোই আর এক্সিস্টেন্স নেই। এবং কয়েকজন যারা আছেন, বম্বেতে কিছু লোক আছে, দিল্লিতে কিছু লোক আছে, সামটাইমস ওরা তো অনেক সময় ভিডিও পাঠান আমাদেরকে, ভিডিওগুলো আমার খুব যে ইন্টারেস্টিং লাগে সেটা নয়, এক নম্বর কথা। আরেকটা জিনিস হচ্ছে, যেগুলো ইন্টারেস্টিং লাগে সেগুলো এত হিউজ বাজেট যে আমরা সেটা আনতে পারবো না। কারণ আমাদের এই বছর থেকে আবার জিনিস অ্যাডেড হয়েছে, যে সমস্ত ZCC আগে স্পন্সর করতো সেগুলো বন্ধ হয়ে গেছে। সো উই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ ফিনান্সিয়াল সাপোর্ট ফ্রম এনিবডি। মানে আমাকে যদি আজকে NSD কে আনতে হয় কলকাতায়, তাহলে আমি কোনো ZCC কারোর কোনো সাপোর্ট পাবো না। সো
ইট ইজ ইম্পসিবল ফর যে কোনো থিয়েটারের দল উইদাউট এনি কাইন্ড অফ স্টেট বা সেন্ট্রাল সাপোর্ট টু ব্রিং টু মানে এত বড় একটা জিনিস করা 10 দিনের। আমি তো ছোট্ট সেটার জন্য interrupt কোনো করবো। কর্পোরেটরা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের পক্ষে টাকার কথাটা বলে দাও, হ্যাঁ। আমরা কখনোই কিন্তু 500 টাকার বেশি সিট করি হ্যাঁ, না। হ্যাঁ। স্যার এটা ইনসিস্ট করেন, মানে আমরা চাইলে হ্যাঁ। ধরো একটা হিউজ অ্যামাউন্টের সিটের দাম হতে করতে পারতাম, কিন্তু স্যার বারবার ইনসিস্ট করেন যে যে সাধারণ মানুষ যখন দেখতে আসবে একটা বেসিক যেন তারা পায় আর কি, পায়, মানে afford 100 টাকার করতে সিট অ্যাফোর্ড আমাদের করতে থাকে পারে। এবং 500 টাকা কিন্তু আমাদের হাইয়েস্ট ভ্যালুয়েশন, হ্যাঁ। ফলে আমরা হাউস ভ্যালুটাকে কিন্তু হিউজ করতে পারছি না। যে মানে আমরা যে প্রচুর রোজগার করছি ফেস্টিভ্যাল থেকে সেটা একেবারেই সেটা নয়। অবভিয়াসলি। সরি, হ্যাঁ, এইটা আর আরেকটা জিনিস হয়েছে ইভলভ যেটা হয়েছে, যে উইচ আই এম ভেরি প্রাউড অফ, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ইজ শাইনিং ইন টার্মস অফ থিয়েটার। মানে পশ্চিমবঙ্গ, কলকাতা এবং আশেপাশে, কলকাতার মফস্বলে এমন অসাধারণ সমস্ত থিয়েটার হচ্ছে, এত ভালো ভালো ছেলেমেয়েরা তারা আসছে, মানে একসে বাড়কার এক। একটা যে কোনো প্রোডাকশন দেখতে গেলে, এই গতকাল আমি আরও একটা প্রোডাকশন দেখতে গেছিলাম, বাচ্চা বাচ্চা 3টে ছেলে মানে জাস্ট বম ব্লাস্ট করছে স্টেজে। মানে এরা কোথা থেকে, মানে এই যে জুনুন যেটা বললে, এইটা কিন্তু বাঙালির একটা সাংঘাতিক ব্যাপার। এই যে আমাদের রক্তে কোথাও, মানে রবীন্দ্রনাথ তো আছেনই, আরও অনেক কিছু আছে যে আমরা এই চর্চা করতে ভালোবাসি, এই বুদ্ধির চর্চা, পড়াশুনোর চর্চা, আর্টের চর্চা। তো সেই জন্যে পশ্চিমবঙ্গ এবং আশেপাশে যে ধরনের থিয়েটার হচ্ছে, এই এক্সপেরিমেন্ট আমি একদম 100% শিওর হয়ে বলছি ভারতবর্ষে হচ্ছে না। সো সো দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ স্টার্টেড কনসেন্ট্রেটিং অন বেঙ্গল অ্যান্ড দ্য সাবার্বস আর কি। মোটামুটি যা বুঝলাম যে শুধু মা সরস্বতী থাকলে হবে না, সেখানে মা লক্ষ্মীর আশীর্বাদের খুবই প্রয়োজন। খুবই প্রয়োজন গো, এটা খুব ভীষণ প্র্যাকটিক্যাল একটা ব্যাপার। খুব প্রয়োজন। সো এই নান্দিকারের এই থিয়েটার ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা দেখছি বহু নতুন নতুন গ্রুপস আসছে। হ্যাঁ। তো হাউ ডু ইউ সিলেক্ট দোজ গ্রুপস, অন হোয়াট বেসিস? লাইক কিছু পার্টিকুলার ক্যাটাগরি আছে, তাদের সিলেকশন কি? একটা তো হয় ধরো ভিডিও পাঠায় অনেকে, আরেকটা হচ্ছে মাউথ পাবলিসিটি হয়। অনেকে আমাদের সারা বছর ধরে সপ্তর্ষি, অর্ঘ্য, অনিন্দিতা সবাই প্রচুর নাটক দেখে, মাউথ পাবলিসিটি হয়। আরেকটা সত্যি কথা বলছি যে প্রত্যেক বছর আমাদের যে কটা স্লট আছে সবাইকে অ্যাকোমোডেট আমরা করতে পারি না। যেমন আমি বাবান্দার এই যে হ্যামলেট হবে, এই হ্যামলেটটা আমি 3 বছর ধরে আমি ওটা মানে কোথায় এক্স্যাক্টলি দেব যাতে ওটার ফুল মানে জাস্টিস হয়, এইরকম করে আমাদের ওয়েটও করতে হয়। যে ধরো এই বছর একটা কোনো নাটক সেটা সুপার হিট হয়েছে, সেইটা হয়তো আমি পরের বছর কোথাও স্লটে দিতে পারবো, এইরকম আর কি হয়। অনেক সময় ধরো চেষ্টা আমরা করা আলোচনা করেছি হয় যে 10 দিন ব্যাপী, যেটা তুমি অর্থনৈতিক কথাটা বললে, 10 দিন ব্যাপী ফেস্টিভ্যাল করতে হয়তো ফিনান্সিয়ালি আমাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সৈনী যেটা বললো যে এত ভালো নাটক আছে এবং সবাইকে অ্যাকোমোডেট করার ইচ্ছেটা আছে, সেই জন্য আমরা অনেক সময় সত্যি একটু চাপ হলেও 10 দিন ব্যাপী ফেস্টিভ্যালটা করি, কারণ একাডেমির ভাড়াটা কিন্তু ভালোই, খুব একটা কম নয়। এবং তোমার যেটা বললাম, আমরা হাউস ভ্যালুয়েশনটা খুব একটা বাড়াতে পারছি না, এবং তার জন্য যে খুব দুঃখ আছে সেটা নয়, একটু কষ্ট করি, কিন্তু এটা স্যারও বিশ্বাস মানে এই করেন। বছরই আমাদের টাকা পয়সার খুব চাপ আছে। হ্যাঁ, কারণ বিভিন্ন যেখান থেকে আসে টাকা সেগুলো তো ডিলেড, সরকারি টাকা তো সবসময় টাইমে পাওয়া যায় না। কিন্তু এই এত ভালো নাটক হচ্ছে কলকাতায়, এবং আমরা যে সবসময় বলি যে কন্টেন্ট, আমার মনে হয় আমি যেহেতু অন্যান্য মাধ্যমেও অভিনয় করি, কন্টেন্ট নিয়ে কিন্তু এতটা এক্সপেরিমেন্ট থিয়েটারের মতো সব Superb. মাধ্যমে হয় না। আমার সেটাই আমার বক্তব্য, যে মানে মানে আমার এটা আমি নিজের পার্সোনাল এর কথা বলছি, ভালো লাগার কথা বলছি, যে আমার কোথাও যেন মনে হয় থিয়েটার অনেকটা না ভগবানের মতন, অরিজিনাল ভগবান, মানে যে তোমাকে অরিজিনাল শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস দিয়েছেন, একবার কেটে গেলে কিন্তু ইউ আর গন। অন্যান্য ফর্ম অফ আর্টে কিন্তু তুমি আবার মৃত সঞ্জীবনী বুটি পেয়ে তুমি আবার একটা কাট বললো, আবার তুমি রিটেক টেক, এই এটা চেঞ্জ করা যায়, ওটা চেঞ্জ করা না যায়। না, এখানে ওইটাও না, I have this ওটাও huge কঠিন। respect, ওটাও কঠিন, বাট এইখানে তো এখানে আসলে একটা জিনিস হয় কি, যে রোজ প্র্যাকটিস করার তো একটা আনন্দ থাকে, ভুল করা, প্র্যাকটিস করা, ওইটা একটা জিনিস থাকে। আরও আমার যেটা মনে হয় সব থেকে বেশি, সেটা হচ্ছে ধরো তুমি যেটা বললে, অন্য মাধ্যমে মূলত আমরা একটা ভূমিকায় যাই, আইদার অভিনেতা কিংবা চিত্রনাট্য লিখেছি কিংবা ডিরেক্টর, কিন্তু থিয়েটারে কিন্তু আমাকে একসাথে সমস্ত অনেকগুলো কিছু ভূমিকা করতে পালন হচ্ছে। করতে। এই যে সৈনী ধরো বললো যে আমাদের একটি নাটক যখন একটা শো হয়ে যায়, 25তম শো এর আগেও কিন্তু ওই প্র্যাকটিসটা ঠিক রাখতে হবে, সেটটা গিয়ে লাগাতে হবে, শেষ হয়ে যাওয়ার পর 26তম শো এর আগে আবার নতুন করে শুরু, এবং ওই ট্রুথটা ওই সময় তৈরি হচ্ছে, ফলে ওটা কিন্তু এককালীন নয় যে আমার হয়ে গেল তো হয়ে গেল। তো সেইটা একটা খুব মজার বিষয় আর কি,
মানে আনন্দের এবং মজার একই সাথে। তবে সত্যি কথা বলতে কি আমার বা সপ্তর্ষির মানে আমরা যেহেতু সমস্ত মাধ্যমে কাজ করি, আমি কিন্তু দেখেছি যে সমস্ত মাধ্যমে আমার ইকুয়াল টেনশন হয়, ইকুয়াল কঠিন হয়। কারণ তুমি মানুষটাই এরকম না, মানে যে আমার তুমি ভালো সবার- লাগে। তোমার প্যাশন ফর এভরি আর্ট ইজ সেম। মেবি আর একটা জিনিস হচ্ছে যে এই কথাটাও সত্যি, এই কথাটাও আমি বলতে চাই, এই কথাটা আমি খুবই বিশ্বাস করি, সেটা যে আমি যখন কোনো ডিরেক্টরের ছবিতে কাজ করতে যাই, আমার মনে হয় ছবিটা শুধু ডিরেক্টরের নটা আমার, তো ওটা আমাকে ঠিক করে নামাতে হবে যাতে ডিরেক্টরের যে সময় টাইম কনস্ট্রেইন্ট আছে, বাজেট কনস্ট্রেইন্ট আছে, তার জন্য কোনো অসুবিধা না হয়। So what kind of workshops or behind the scene activities are planned? কি প্ল্যান করা থাকে যে ওয়ার্কশপ করা হবে এটার আগে বা না, এটার আগে পরে ওয়ার্কশপ ওরকম ভাবে হয় না। ওয়ার্কশপ আমাদের সারা বছরই হতে থাকে, দারুণ মজা হয়। মানে সত্যি ধরো মজা। এই যে এনএসডি যখন আসে তখন হই হই রই রই করে ওরাও জানে যে আমরা যাব, ওদের মাল নামাবো, আমরা ওরা মাল নামাবে, এইটা দারুণ একটা আনন্দ, যে মানে সবাইকার উৎসব একসাথে হয়ে উঠছে। উৎসবই বটে এটা। আচ্ছা সোহিনী, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, কোথাও কি আপনার এটা মনে হয় যে কলকাতার একদম আরবান কালচার তার থেকে কোথাও কি একটু মফস্বল বা একটু রুরাল সাইড ইজ মোর ইন্টারেস্টেড ইন থিয়েটার, ওয়াচিং মানে এক্সপিরিয়েন্সিং থিয়েটার, বা সেটা নিয়ে উৎসাহ বা কৌতূহলটা কি একটু বেশি থাকে? না, আমার মনে হয় হ্যাঁ সেটাই থাকে কারণ এখন, আমি সেটাই। হাওড়ায় থাকি, হ্যাঁ, আমি দেখেছি আমার বাড়ির আশেপাশে বেশ কয়েকটা ভালো ভালো গ্রুপস আছে এবং তারা কিন্তু সারা বছরই কিছু না কিছু করে চলেছে। আমি যেটা মিস করি প্রচন্ড, যেটা ছোটবেলায়, আমি তো নর্থ ক্যালকাটায় বড় হয়েছি, তো মায়ের সাথে যখন আমি নান্দিকারের রিহার্সালে যেতাম, তখন ওই রাস্তাগুলো হাঁটার সময় বাগবাজার বা ওই কোনো জায়গায় বিকেলবেলা না প্র্যাকটিসের আওয়াজ আসতো। কেউ সারে বেশুরও গাইছে হয়তো, কিন্তু গাইছে, বা কেউ তবলা বাজাচ্ছে, বা কেউ ডান্স প্র্যাকটিস করছে, বা বিকেলে একটা মাঠের মধ্যে, অন্ধকার মাঠের মধ্যে চারটে বাচ্চা ক্যারাটে প্র্যাকটিস হচ্ছে। এইটা আমি খুব মিস করি। দিস হ্যাজ চেঞ্জড, এবং আই গেস দ্যাট ওইটা কিন্তু আমি অনেক সময় অনেক মফস্বলে গিয়ে দেখতে পেয়েছি যে এখনো ওইটা রয়েছে। এইটা যদি আরেকটুখানি আমার বারবার বলার কথা যে এই যে আমাদের মানে বাঙালির যে মানে কি বলবো সিগনেচার, সেটা কিন্তু ছোটবেলা থেকে কিছু জিনিস শেখা যেগুলো আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে রিলেটেড, এটা কিন্তু আমাদের স্পেশালিটি একটা। একদম এইটা কিন্তু এই যে রবীন্দ্রনাথের, হয়তো একদম পছন্দ করি না, জানি না, তাও আমি 4টে রবীন্দ্রনাথের গান জানি। এই যে বাচ্চাকে ছোটবেলা থেকে এটা শেখানো, গাও তো বাবা, এটা সত্যি আর কোথাও হয় না, না, এটা কোথাও হয় না। এই আঁকা জিনিসটা শিখছে, নাচ শিখছে, সবকিছু। হ্যাঁ, সবকিছু শিখছে। এই জিনিসটা দক্ষিণ ভারতে আমি দেখেছি হ্যাঁ, রয়েছে, তাদের হ্যাঁ, আর্ট নিয়ে ভীষণ রকম ভাবে ভীষণ রকম ভাবে, হ্যাঁ। বাঙালির মধ্যে এখনো রয়েছে, বাট কোথাও না, আগে যেটা ছিল, সরি ইন্টারাপ্ট করলাম, ছোটবেলায় আমিও ধর অনেক কিছু শিখেছি, সেটা কোনো উদ্দেশ্যে নয়, মানে না, আমার কোনো বাবা মা উদ্দেশ্য কিন্তু না যে এমনি এটা- ভর্তি করেছিল। হ্যাঁ। Exactly, তুমি এখন শেখো। যেন ক্রিকেটার হওয়ার জন্য ক্রিকেট করতে হবে, এটা খুব চাপের, মানে একটা বাচ্চা কিন্তু হ্যাঁ। জানে না যে সে কি করতে চায়। True. আমরা কিন্তু অনেকদিন বাদে এক্সপ্লোর করতে পারি এই আমরা এই কি চাই। তুই যে কথাটা বলি, থ্যাংক ইউ এটা বলার জন্য, যে নান্দিকারের একটা বাচ্চাদের ওয়ার্কশপ হয় প্রত্যেক রবিবার। Yes, আমি দেখলাম লিস্টে বাচ্চাদের একটা রয়েছে, একটা দিন ফিক্স হ্যাঁ। করা রয়েছে। হ্যাঁ, রবীন্দ্র- আমাদের প্রথম অভিনেতার বয়স হচ্ছে 4 বছর, ও আর সব থেকে ইয়াং মানে মানে বলি আমরা যাকে, সে 92 বছর, সে নিয়ে আমার বাবা। তো ওই 4 বছরের বাচ্চারা যখন আসে, একদম ছোট বাচ্চারা, তারা কিন্তু আমাকে অনেকে গার্জেনরা জিজ্ঞেস করেন যে আচ্ছা ওরা কি শিখবে? কিছু শিখবে না, ওখানে গিয়ে ওরা দৌড়বে, যা ইচ্ছে করবে, করতে 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 বাচ্চাটা না একটা কিছু প্রেফারেন্স ওর বোঝা যাবে, যে ও আঁকতে ভালোবাসে, না ও নাচতে ভালোবাসে, না কি দুষ্টুমি করতে ভালোবাসে। ওই করতে 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 কিন্তু ওর একটা প্রচন্ড কনফিডেন্স হবে টু বি উইথ এ লট অফ পিপল। সে হয়তো কোনো খুব বড় লোক বাড়ির বাচ্চা আর একদম একটা সাধারণ বাড়ির কোনো বাচ্চা, তারা হয়তো বেস্ট ফ্রেন্ডস হচ্ছে। এইটা একটা দারুণ, আমার মনে হয় যে যে কোনো জায়গায় কিছু শেখার এটা একটা খুব প্রাইমারি উদ্দেশ্য, যে জাস্ট সারা পৃথিবীর সঙ্গে কি করে নেগোশিয়েট করতে পারে। তো আমরা তো সুইডিশ আইটিআই এর সাথে অনেকদিন কাজ করেছি। দে হ্যাভ আ সেকশন অন অফ চিলড্রেন্স থিয়েটার ওয়্যার দ্য অ্যাডাল্টস পারফর্ম ফর চিলড্রেন। দের আর প্লে হাউসেস। আমি নিজেই একটা প্লে হাউসে গিয়ে একটা ছোট পারফরমেন্সও করেছিলাম, টিটুট বলে। They have performances for children where the child will sit in front of you and say ওটা ভালো লাগছে কি লাগছে না,
বুঝতে পেরেছো তো? তো এইখান থেকে যে ইনিশিয়েশন হয় একটা বাচ্চার ইনটু দ্য ওয়ার্ল্ড অফ আর্ট, এটা আমি জানি না আমাদের কবে হবে। আই থিঙ্ক দ্যাট থিয়েটার অর ড্রামাটিক আর্টস শুড বি ম্যান্ডেটরি ফর ইন অল স্কুলস। এটা তাকে অভিনেতা হতে হবে না, তাকে জাস্ট ওইটা শিখতে হবে, যে নেগোসিয়েশনটা পৃথিবীর সঙ্গে শিখতে হবে। এটা করতেই হবে, নয়তো মুশকিলে পড়ে যাব আমরা। প্রচুর বাইরের থিয়েটার আসছে, তো হ্যাঁ। এনিওয়ান, হয়তো যদি নাম নাও নিতে চাও, হয়তো না না না, তো লাইক সামথিং ভেরি এক্সাইটিং দ্যাট ইউ ফাইন্ড ইট ভেরি এক্সাইটিং, হ্যাঁ। ইউ ওয়ান্ট টু ইনভাইট পিপল। হ্যাঁ, আমার এটাই বলার যে আমি যে কারণে শো মাস্ট গো অন লিখেছি এবার, সেটা হচ্ছে যে আপনাদের দেখতে হবে, এক এক করে ওয়াচ করতে হবে, পুরো ফেস্টিভ্যালটা দেখলে বুঝতে পারবেন যে তরুণ তুর্কি কারা। তরুণ তুর্কি মানে কিন্তু মানে আমিও তরুণ, হ্যাঁ, তো তরুণ তুর্কি কারা কারা। যেরকম আমরা শুরু করছি দেবাশিস রায় বলে একটি ছেলেকে দিয়ে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে থিয়েটারের অসাধারণ সমস্ত ডিরেকশনের কাজ করছে। দেবাশিসকে দিয়ে শুরু করছি, এবং দেবাশিসের প্রথম নাটকে একটি ছেলে অভিনয় করে, বাচ্চা ছেলে, তার নাম সৌমেন, হ্যাঁ, আক্ষরিক বলে একটি নাটকে। এই করতে করতে আমরা এগোতে থাকছি পরবর্তী নাটকগুলোতে। তার মধ্যে আছে বুদ্ধদেব দাস ফেরারি ফৌজে, যেও একটা অসাধারণ অভিনেতা। তার সঙ্গে আছেন যুগলবন্দি খেলায় দেবশঙ্কর হালদার, যিনি লেজেন্ড অফ থিয়েটার। এবং এই পুরো দলটাকে যে চালনা করছে সে হচ্ছে পার্থ ভৌমিকদা, যিনি মিনিস্টার, কিন্তু পার্থ ভৌমিকদা আমার কাছে আরও আদরের মানুষ, কারণ উনি ভীষণ থিয়েটার করতে ভালোবাসেন এবং বাচ্চার মতো খুশি হন। তো পার্থ ভৌমিকদা, তারপরে ওখানে আছে লালদা, তারপরে লালদার আঙ্কেল ভানিয়া থেকে ভানু, যেখানেও দেবুদারা আছে, দেবুদা আছে, বিদীপ্তা আছে। এবং তারপরে আস্তে আস্তে যাচ্ছি আমরা ওদিকে এগোচ্ছি। নতুন ডিরেক্টর শ্রাবন্তী ভট্টাচার্য, যাকে আপনারা অনেক ছবিতেও হয়তো দেখেছেন। শ্রাবন্তী ডিরেক্ট করছে জয়রাজ ভট্টাচার্য, যে দীর্ঘ বছর থিয়েটার করছে এবং ইজ আ ফায়ার ব্র্যান্ড আর কি। জয়রাজকে ফ্র্যাঙ্কেনস্টাইনে ডিরেক্ট করছে। আর আছে আমাদের সৌরভ পালোদির একটা মজা হচ্ছে যে সৌরভ পালোদি মানে সপ্তর্ষি সৌরভ পালোদি, ওরা দুজনে মিলে প্যাক্ট করে প্রত্যেক বছর সৌরভের একটা ফেস্টিভ্যাল হয় 31 ডিসেম্বর, সেখানে নান্দিকার প্রত্যেক বছর একটা নতুন নাটক করে, ইচ্ছে মতো পার্বণ। হ্যাঁ, এবং সেইখানে সৌরভ ওকে বলেছে আমাকে ধরে নিয়ে যেতে, তো এই বছর ওর ইচ্ছে মতো পার্বণে আমিও একটা পারফরমেন্স করছি। তো এই সৌরভ কি ভালোবেসে যে থিয়েটার করে, সৌরভ, তুর্না, এবং ওদের নাটকটি লিখেছেন রাহুল অরুণোদয়। এরকম পরপর কাকে ছেড়ে কাকে বলবো বলুন। এরপরেই পারফরমেন্স হচ্ছে ঋদ্ধি সেন, রেশমি সেন, কৌশিক সেন, সুরঙ্গনা, ওদের হ্যামলেট, যেটা তো আমার আর অ্যাডভার্টাইজ করার দরকার নেই। যারা হ্যামলেট দেখেননি অবশ্যই দেখবেন, আমার বিশ্বাস সবাই দেখেছেন, তাও এসে দেখবেন যে হোয়াট আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর ঋদ্ধি ইজ, অ্যান্ড অফকোর্স হোয়াট আ ব্রিলিয়েন্ট অ্যাক্টিং ফ্যামিলি দে আর। তারপরে হচ্ছে ঋতব্রত, শান্তিলাল দা এবং আমার ডার্লিং চন্দন দা, যে চন্দন দা কিন্তু এই বছর আমাদের অ্যাওয়ার্ডই। তো চন্দন দা আমাদের জীবনে, আমার জীবনে, সপ্তর্ষির জীবনে খুব বড় ইনফ্লুয়েন্স, ভীষণ ভালোবাসার একজন মানুষ। চন্দন সেন, চন্দন দা করছে মেঘনাদ। আর এবার নিজেদের কথাও একটু বলি, নিজেদের কথা বলার আগে বলি তরুণদার কথা। তরুণদার সঙ্গে আমি একটা ইন্টারভিউ সেশনস করেছি এই বছর। তো তরুণদার সঙ্গে আমার ইন্টারভিউটা দেখবেন। একটি ছেলে, সে গ্রামের বাড়িতে টালি ফুটো করে ওখান থেকে যাত্রা দেখতে পালাতো। সে এখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ড্রামা ডিপার্টমেন্টের হেড, এবং তিনি মেকবেথ করেছেন পুরো লোক আঙ্গিকে। সেটা একটা অসাধারণ পারফরমেন্স, ইউ মাস্ট নট মিস ইট। এর সঙ্গে আছে ভাষা ভারতম, যেটা এনএসডি সিকিম আসছে, সৌতিদা, এবং তার ডিরেক্টর হচ্ছে আমাদের এখানকার পিয়াল ভট্টাচার্য, পিয়ালদা। ঠিক বলছি তো? ঠিক বলছো। আর এই যে পাশে বসে আছে সপ্তর্ষি ডিরেকশনে আছে 1 থেকে 12, আমার মায়ের অ্যাডাপ্টেশন, সেটা দেখবেন। তাতে নান্দিকারের একদম নতুন ছেলে মেয়েরা তারা অভিনয় করছে। আর আছে আমাদের বিখ্যাত নাটক মাধবী। এই মাধবী নাটকটা খুব ইন্টারেস্টিং, যে মাধবী বছরে একবারই হয়, কারণ আমার বাবা তাতে অভিনয় করেন।
বাবা এই বছর 92 বছর বয়সেও মাধবীতে অভিনয় করবেন। ওই বছরে একটাই মাধবী আমরা করতে পারি, তো মাধবী কিন্তু মিস করবেন না। জানি না তো কতগুলো আর show মানে করতে 16 পারবো। বছর হচ্ছে নাটকটা, হ্যাঁ। 2010-এ নেমেছিল। হ্যাঁ, এটা আমার মায়ের ডিরেকশন মায়ের মাধবী। direction। মাধবী, তারপরে আছে পাঞ্চজন্য যেটা আমার ডিরেকশন, পার্থদার লেখা, এবং দুপুরবেলা নবান্ন যেটা নান্দিকারের একদম নবতম প্রযোজনা। আর কি কি মিস করলাম? আরেকটা যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে অনেকে ওয়েট করে থাকেন, সেটা হচ্ছে 25 তারিখে একদম সকাল থেকে শুরু হয়, পরপর নান্দিকারের যে বিশাল 250 জন বাচ্চা, তারা পরপর 3টে নাটক করবে, একদম 4 বছরের বয়স থেকে শুরু করে 92 বছরের রুদ্রপ্রসাদে গিয়ে শেষ হয়। পুরো সকাল দিস 10টা থেকে শুরু হচ্ছে। সকাল সকাল 10টা 10টা থেকে থেকে একদম শুরু হয়। রাত অবধি হয়। এবং 3টি নাটকের ডিরেকশন দেয় আমাদেরই মানে ইন হাউসে যারা কাজ করেন, রেপার্টরির মেম্বার অনিন্দিতা চক্রবর্তী যে এক্ষুনি এসেছিল, রাকেশ আর এবং দেবব্রত দেবব্রত মাইতি, তো এরাই পুরো। এবং এই যে আমাদের যে ছেলে মেয়েগুলি, এরা বাচ্চাদের নাটক শেখানোর থেকেও এত ভালোবাসে। আমি দেখেছি কিভাবে ওরা মানে বাচ্চাগুলো রীতিমতো সারা গায়ে ঝুলে থাকে আর কি, এবং ওরা একটু রাগ করে না, মানে সব রকম এ করে ভীষণ ভালো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাটকের কথা বলি, সেটা হচ্ছে দিনকার বলে দিনকার শর্মা। একটি ছেলে, ঠিক যেরকম ভাবে নান্দিকারে অনেক বছর আগে লাকি জি গুপ্তা, সে এসে বলেছিল যে हमको एक परफॉर्मेंस करने दीजिए ना, हम जम्मू से आए हैं, আমাকে যাও। আমি সপ্তষী বলে হ্যাঁ দাও না ওকে, হ্যাঁ যাও যাও। তো গিয়ে ফাটাফাটি মা মুঝে টেগোর বানা দে করলো, উইচ নাও হ্যাজ বিকাম আ লেজেন্ডারি প্রোডাকশন। মানে সারা পৃথিবীতে ও করেছে। লাকিজিকে নিয়ে কখনো আলাদা একটা সেশন করা যাবে। ঠিক ওরকমই দিনকার সে এসে বলে যে প্রত্যেক বছর বলে মেয়েরা একটু পারফরমেন্সে ছোট্ট একটা স্টোরি টেলিং সেশন ও বাইরে ফয়ারে করে, সেটাও একটা বেশ ব্যাপার। এই ফয়ারটা খুব ইন্টারেস্টিং, মানে ফয়ারে কিন্তু অনেক ধরনের পারফরমেন্স হয়েছে বাইরে দাঁড়িয়ে, অনেক অনেক পারফরমেন্স হয়েছে, আরও হবে, দেখা যাক কি কি হয়। আমি শুধু একটাই কথা বলবো, আমি একাই বলে যাচ্ছি, না, তুই please বল। যেটা এই ভালো লাগছে বছর ওদের শুনতে। ওরও ভালো লাগছে ওদের শুনতে। এই বছর আমার খুব আনন্দ হয়েছে, যেটা যেটা মানে মাই হার্ট ইজ ফুল, সেটা হচ্ছে যে আমি প্রত্যেক বছর টাকা নিয়ে প্রচণ্ড টেনশন করি যে কি হবে। কারণ আমি মানে সত্যি যদি বলি যে টাকা পয়সার কি অবস্থা, না হাসবে সবাই যে কী করে ফেস্টিভ্যাল মানে সাহস করছে করার। কিন্তু দ্য থিং ইজ যে এই বছর এই প্রত্যেকটা ছেলে মেয়ে বলেছে যে বাবুয়াদি নান্দিকারের ফেস্টিভ্যাল কিন্তু শুধু নান্দিকারের নয়, এটা আমাদের। ও, তো সেই জন্যে একদিনও কমাবে না, এটা 10 পরম দিন প্রাপ্তি। করবে, এবং আমরা সকলে আছি। তো এইটা মানে আমি একটা নান্দিকারের, আমার বাবা একটা জমি পেয়েছিলেন ফার্স্টওয়াইল সরকার থেকে, সেখানে আমরা একটা, আমি সপ্তর্ষি শুভদীপ, আমরা সকলে মিলে একটা ইনস্টিটিউট বানিয়েছি ওখানে। এবং যখন আমি ইনস্টিটিউটটা বানাচ্ছিলাম, আমি আই ওয়াজ প্রেয়িং টু গড যে এই জায়গাটা যেন প্রত্যেকের হয়, মানে এটা শুধুমাত্র নান্দিকারের আমাদের কুক্ষিগত জায়গা না, এই জায়গাটাতে কিন্তু সবাই এসে যারা যারা থিয়েটার প্র্যাকটিস করতে চাইবে, যে প্যাশন থাকবে যার, তার যেন কখনো এটা মনে হয় না যে আমার কোনো যাবার জায়গা নেই বা আমাকে কেউ ভাগিয়ে দিতে পারে। তো এইটা যখন ফাইনালি করলাম, এভরিওয়ান এসে তারা দেখে, তারা এই যত থিয়েটারের আমার বন্ধু বান্ধব ছেলে মেয়ে সবাই এক্সাইটেড যে এখানে কাজ করবো, এখানে দিস ইজ মানে ইটস সাচ এ হিউজ ফ্যামিলি, সো এভরি ইয়ার আই রিমাইন্ড মাই সেলফ যে সবাইকার সাথে দেখা হবে, আড্ডা মারবো, ঝগড়া করব, ইত্যাদি কিন্তু হয়ে ইত্যাদি, যাবে আর কি। কিন্তু হয়ে যাবে। এবং হয়ে চলেছে। আচ্ছা, সোহিনী কখনো এরকম করেছে যে স্কুলে যেতে ইচ্ছে করছে না, আমার জ্বর হয়েছে, অথচ বাড়িতে বেশি নাটক করিস না, সব বুঝতে পারছি, এটা শুনেছো কোনোদিন? নাটক করেছো সত্যি সত্যি? শুধু সবসময় করছি না, সেটা তো- না ম্যাম মনে হয় এটা বলতো না। না, বিকজ Ma'am- আই ইউজ টু লাভ গোয়িং টু চাচি স্কুল ma'am কখনো অ্যাকচুয়ালি। বলতো না, না? না নাটক করিস নাটা বলতো না আর কি। না, ওইটা আমাদের অন্য বাড়িতে না হ্যাঁ, দুটো বলা জিনিস, হতো। ব্যান। আমাদের বাড়িতে দুটো জিনিস বারণ, সেটা হচ্ছে নাটক ফাটক বলা। মানে আমার বাবা কেউ যদি নাটক ফাটক বলে মানে তাকে একদম গলা মানে টিপে একদম বেরিয়ে যাও বাড়ি থেকে। নাটক ফাটক আবার কি বলে বাবা, এবার তাকে অনেক কিছু ট্রাক বলতে থাকে, বুঝতে পেরেছি মানে বিভিন্ন। স্যার একটা 3-4 মিনিটের সেশন নেবে হ্যাঁ হ্যাঁ, শুদ্ধ এইটা। বাংলায়, পরিশুদ্ধ আর এই বাংলায়। নাটক করিস না এটা বললে আমার মা বিশাল খেপে যেত। অত সহজ নাকি নাটক করা? প্রিটেন্ড করা, এটা কি নাটক কারণ করে এই যে ধরো নাটক শিখতে করাটাকে হয় আমরা না? একটু ছোট অর্থে ব্যবহার হ্যাঁ, করি তো। মানে লোকে হয়তো কাউকে বকার জন্য হয়তো বললো, বা কারোর কারোর ব্যাপারে গসিপ করার জন্য প্রচন্ড নাটকে। হ্যাঁ। এইটা কোনোদিন শুনেছো কারোর না, মুখে, বা নিজের আমি মুখে আমার শুনেছো? বাড়িতে কখনো শুনিনি। শোনোনি? না। বা যখন লোকে বলে, হ্যাঁ
বাবা কি নাটকে, তাকে বলতে ইচ্ছে করেছে তুমি জানো নাটক জিনিসটা কি, যেটা তুমি লোকে নাটকে বলছো, অত- তোমার সামনে কোনোদিন সাহস পেয়েছে না আমি বলার? ডায়লগে বলেছি কখনো এরকম, বলতে বলতে dialogue-এ? নিজেই হেসেছি যে ডায়লগ, তবে ওই চরিত্রটা এরকম বলতে পারে এটাও ভেবেছি, তবে বিশেষ কাউকে বকাবকি কোনো পাবলিক করিনি। গ্যাদারিং এ হয়তো কোনো বিয়ে বাড়িতে গেলে, অনুষ্ঠান বাড়িতে গেলে নাটক কথাটা তুমি শুনলে, শুনেই কি তোমার অ্যান্টেনা খাড়া হয়ে যায়? এখন হয়তো অভ্যাস হজম হয়ে হয়ে গেছে, এখন বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে, মাঝে মাঝে মাথার ভিতরে ডিং 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 হয়, হ্যাঁ এটা বিপ বিপ তো হয়। বিপ অনেক সময় অনেক ক্ষেত্রে হয়, মানে সেটা তোমাকে আমি যদি বলতে শুরু করি শেষ হবে না, মানে বেসিক্যালি কিন্তু বিপ গুলো এখন হজম করতে 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 ঠিক হয়ে গেছে। হজম হয়ে ওকে, আই নো। নাটক এই শব্দটা কিন্তু আর কোনো জায়গায় ইউজ হ্যাঁ। করা হয় না, কি বাড়িতে কি সাধারণ কথাবার্তায় হ্যাঁ, কি মাথা গরম হলেও বলা যায় না, নাটক করিস না, নাটক- না, এটা বলে না তো। না এটা আমাদের খুব একটা বেরোয় না, বেরোয় মানে না। আমি যতদিন থিয়েটার করতাম ততদিন এতটা গুরুত্ব দিইনি, কিন্তু কিন্তু এখন জবে থেকে আমি থিয়েটার করছি, সাথীদি একবার বলেছিলেন যে ওই যে এটাকে আমরা যে ছোট অর্থে ব্যবহার করছি, এটা কোনো আর্ট ফর্মটার প্রতি এটা একটা অন্যায় আর কি, সেটা এখন কনসিয়াসলি আর বেরোয় না মুখ থেকে, আর কেউ বললে একবার বিপ না বিপ হয়। আমার আমার পরাণ জেঠুর কথা মনে পড়ছে, সরি বলছি, আমি পরাণ জেঠু বলছি, জানিস তো আমাকে একজন বলেছে নাটক ফাটক কেমন হয়, আমি তুমি কি বললে, বললাম তোমার বাবা ফাবা ভালো আছে তো, লাইক পরাণ জেঠু, হ্যাঁ বাবা ফাবা ঠিক আছে তো, মানে তো এটাই আর কি, মানে এটা যে আমাকে জিজ্ঞেস করছে, মানে এটা অনেকেরই এই বিপ 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 বিপটা হয়। হয়। হ্যাঁ। আর একটা জিনিস জানো তো, অভিনয় যদি করো তুমি, অভিনয় তো মূলত মনের কাজ, Absolutely. মনটা না এত সজাগ হয়ে থাকে যে মাঝে মাঝে এত বেশি বিপিং হয়, সেই জন্য মাঝে মাঝে শাট অফ করতে হয়, রিসেপ্টর স্ট্রং হয়ে যায়, ভীষণ স্ট্রং হয়ে যায়, বিকজ কনস্ট্যান্টলি তো মনেরই কাজ করছি। মনেরই কাজ করছে। আর অনেক হ্যাঁ। কিছু আটকানো যায় না, অনেক কিছুই কন্ট্রোল করতে পারবো না। একদম একদম। আজকাল অনেক সময় অনেক অনুষ্ঠানে বা অনেক জায়গায় গিয়ে দেখি সবাই একই রঙের জামা পরে আছে, কালো বা ব্রাউন বা ব্লু জিন্স। এই 10টা দিন আমরা কিন্তু 10 রকমের শাড়ি পরে আসবো, 10 রকম রঙের। আজকে সকালবেলা আমরা নিজেদের জামা কাপড় বার করেছি, পরপর কি কি সাজগোজ করব, ঠিক পুজোয় যেরকম করি, পুরো রেডি। আপনারাও এই রং মিলান্তির খেলা আমাদের সঙ্গে খেলতে আসুন, বিভিন্ন রকমভাবে সেজে গুজে ভালো করে আমাদের সাথে আড্ডা মারতে, কফি খেতে, নাটক দেখতে এবং ওপিনিয়ন দিতে, কোনটা ভালো লাগলো কোনটা লাগলো না, ছবি তুলতে, আনন্দ করতে। ভালো করে সেজে গুজে আসুন। এই মানুষে মানুষে এই দেখা হওয়া, কথা বলা, এইসবের ওপরেই তো বাঙালি বেঁচে আছে, তাই না? এই জন্যই তো আমরা বাঙালি। আসুন, দেখা হচ্ছে সকলের সঙ্গে, ভালো করে সেজে গুজে আনন্দ করতে আসুন। সোহিনী একটু আগে বলেছে 16ই ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর নান্দিকা ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে কি কি নাটক হচ্ছে বা কোথায় টিকিট পাবেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন আমাদের ফেসবুক পেজে। নান্দিকা টাইপ করতে হবে আপনাকে। যদি কোনো কিছু লাইক করেন আপনার কাছে নোটিফিকেশান যাবে। টিকিট পাওয়া যাচ্ছে nandicar.net, আমাদের নিজস্ব ওয়েবসাইট। তা তাড়াতাড়ি যান, টিকিট কেটে ফেলুন। আমরা আপনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে, দেখা হচ্ছে আপনাদের সাথে। बजाते रहो बाबा, बजाते रहो 93.5 Red FM बजाते रहो।